ওয়ার্ল্ড ব্যাংকের পভার্টি লার্নিং একটা রিপোর্ট বলছে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় সম্পন্ন করা 58% শিক্ষার্থীকে যদি পঞ্চম শ্রেণীর স্ট্যান্ডার্ড নতুন কোনো একটা ম্যাথ করতে দেওয়া হয় তাহলে সে সেটা করতে পারে না। এদিকে আমরা A+ মার্কা একটা সোসাইটি নিয়ে এত বেশি গর্ব করি। 1 থেকে 10 পর্যন্ত এই যে রোল নাম্বার 1 থেকে 100, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ পভার্টি লার্নিং এর পিছনে। আচ্ছা, ইংল্যান্ডে বা আমেরিকায় কখনো শুনছেন যে এইবার তাদের দেশে কত সংখ্যক পরীক্ষার্থী A+ পাইছে, কত সংখ্যক পরীক্ষার্থী A+ না পায়া আত্মহত্যা করছে? এই ব্যাপারগুলো শুধুমাত্র আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী কিছু দেশেই হয়। বাট শিক্ষার মূল উদ্দেশ্যটা কিন্তু সিরিয়াল না। কারণ এমনও তো হতে পারে আপনি অনেক ভালো ইতিহাসবিদ হবেন, ভালো কবি হবেন, 100 মিটার রিলেতে অলিম্পিকে গোল্ড মেডালিস্ট হবেন, তাহলে সেই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমি যে তাকে সিরিয়াল করে আসতেছি রোল নাম্বার 1 থেকে 100, সেখানে তো অনেকগুলা সাবজেক্ট অন্তর্ভুক্ত। সে ভয়ে পড়তেছে, ভয়ে মুখস্থ করতেছে, রাত জাগতেছে উৎসাহে না, ভয়ে। কারণ পাশের বাসার আন্টি এসে জিজ্ঞেস করবে বার্ষিক পরীক্ষায় আপনার ছেলে কত % মার্কস পাইছে। তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কম্পিট করতেছে কারা? এস্তোনিয়া, ফিনল্যান্ড। ওদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের দেশের A+ এবং আন্টিদের হ্যালো ভাবি আপনার বাচ্চা কি পাইছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম একটা দেশ হচ্ছে ফিনল্যান্ড। প্রাকৃতিক দিক থেকে যথেষ্ট সুন্দর, কিন্তু ওদের ছাত্ররা না ফাঁকিবাজ ইন টার্মস অফ পড়ালেখা। আমি যখন ফিনল্যান্ডের একটা ছাত্রের সাথে বাংলাদেশের একটা ছাত্রের তুলনা করতে যাচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন ছাত্র গড়ে প্রায় 6 ঘন্টা স্কুলে অতিবাহিত করে, এখানে ফিনল্যান্ডের একজন ছাত্র 4 ঘন্টা স্কুলে অতিবাহিত করে। অন্যদিকে বাংলাদেশে একজন ছাত্র গড়ে প্রায় 3 ঘন্টা হোমওয়ার্কের পেছনে ব্যয় করে, যেখানে ফিনিশ ছাত্র মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা, তাও সেটা হোমওয়ার্ক না, স্কুল থেকে পাওয়া কোনো প্রজেক্টের পিছনে ব্যয় করে। একদমই পিছিয়ে আছে আমাদের ছাত্রদের চেয়ে। এরপর আমি যখন দেখলাম প্রাইভেট টিউটর বা টিউশন, এই জায়গাটাতে আমাদের ছাত্ররা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে সবচেয়ে এগিয়ে, 5 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত কোচিং এর পিছনে ব্যয় করে। আমি ফিনিশ ছাত্রদের দিকে তাকাই, সেখানে আসলে বেসিক্যালি কোনো প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টার নাই। আচ্ছা, ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে, তাই না? ক্ল্যাশ রয়্যাল, অ্যাংরি বার্ডস, রোবিও এন্টারটেইনমেন্ট, সুপারসেল, কোন দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড় প্রবণিত এলাকায় খুব দ্রুততম সময়ের মাধ্যমে ছবি তুলে ত্রাণ পৌঁছানোর জন্য ছোট ড্রোন আবিষ্কার করে ফিনল্যান্ড পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তো ফাঁকিবাজ ফিনিশ ছাত্ররা কিভাবে এত পরিমাণ ফাঁকি দিয়েও এত ভালো করতে পারে? বাংলাদেশে একজন ছাত্র গড়ে প্রতি মাসে 2 থেকে 3টা টেস্টে অংশগ্রহণ করে, 4টা বিশাল বিশাল বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। এখানে ফিনিশ ছাত্ররা বয়স 16 হওয়ার আগ পর্যন্ত মূলত কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করে না। পুরো এডুকেশন সিস্টেমটাই হচ্ছে প্রজেক্ট বেসিস, যেখানে শিক্ষকের মূল্যায়নই চূড়ান্ত মূল্যায়ন। তাহলে আমরা কি আমাদের শিক্ষকদের উপরে সে লেভেলে ভরসাটা রাখতে পারি না, যে জন্য আবার সবাইকে ডেকে এনে বোর্ডে 10 দিন, 15 দিন, 1 মাসের একটা পরীক্ষা নিতে হয়? আচ্ছা, ফিনল্যান্ড বাদ দিলাম, আমাদের জানের দুশ্মন তো ইসরায়েল, তাই না? ইসরায়েলের এডুকেশন সিস্টেমটার পোস্টমর্টেম করে দেখবো আসলে ওরা কেমনে পড়ায় ওদের বাচ্চাদেরকে। এদিকে জানের দুশ্মন ইসরায়েলকে নিয়ে কথা বলার আগে একটা ব্যাপার বলে রাখি, আমরা তো শুধুমাত্র রথশাইল্ড ফ্যামিলিকে চিনি, তাই না? ইসরায়েলটা গোটাই হচ্ছে একটা রথশাইল্ড ফ্যামিলি। কোন 2টা দেশ স্টার্ট আপে সবচেয়ে বেশি এগিয়ে আছে? চ্যাটজিপিটি 2টা দেশের নাম বলবে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইসরায়েল। আমার খুবই জানতে মন চাচ্ছে অ্যাকচুয়ালি ইসরায়েল ওদের বাচ্চাদেরকে কিভাবে পড়ায়। শুরুতেই যখন ইসরায়েল এডুকেশন সিস্টেম নিয়ে সার্চ করলাম, ওরা আমাকে শিমন জায়ান নামে একটা ওয়েবসাইটে নিয়ে গেল। সেখানে আমি গিয়ে দেখলাম একটা এডুকেশন সিস্টেম, নামটা একটু অদ্ভুত, বুগ্রুট, আবার কেউ কেউ বলে বাগরুট, আমি বাগরুটই বলছি। এই বাগরুট সিস্টেমের আন্ডারে ইসরায়েল তাদের শিক্ষা ব্যবস্থাকে 3টি স্তরে ভাগ করেছে। প্রাথমিক শিক্ষাকে ওরা ধরেছে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, 7, 8, 9 মাধ্যমিক হিসেবে, 10, 11, 12 এই 3 বছর উচ্চ মাধ্যমিক হিসেবে। অনেকেই ভাবতে পারেন এই তো তার মানে বিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি। না, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত তাদের কোয়েশ্চেন্স প্যাটার্ন গুলো দেখলাম। বাংলাদেশের একজন শিক্ষক প্রশ্ন করে ঠিক এইভাবে, পরিবেশ দূষণের 5টি বৈশিষ্ট্য লিখো। সেখানে প্রশ্ন করা হয় পরিবেশ দূষণ রোধে তুমি কোন প্রক্রিয়াটিকে বেছে নিবে এবং এটিকে একটি প্রজেক্ট আকারে বাজেট সহ তুমি ইভালুয়েট করে আমার জন্য দেখিয়ে দাও। অন্যদিকে 7, 8, 9 এই 3টা জায়গায় যাওয়ার পরে আমি একদম ভিডিওর শুরুতে যে বলেছিলাম সবাই তো আর ইতিহাসবিদ হবে না, বায়োটেকনোলজিস্ট হবে না বা পাইলট হবে না। 7, 8, 9 এই ক্লাসগুলোতে পছন্দের সাবজেক্টগুলো বেছে নেওয়ার একটা অপশন থাকে। মূলত এইখান থেকেই তার বেসিকটা দাঁড়াতে থাকে উচ্চ মাধ্যমিকের জন্য। এখন অনেকেই বলতে পারেন তার মানে মাধ্যমিক পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা হয় না? এসএসসি পরীক্ষা হয় না। ক্লাস 7, 8, 9-এও আসলে তাদের বেসিক্যালি তেমন কোনো বোর্ড এক্সাম হয় না। কোডিং, বাস্তবসম্মত সমাধান
বিজ্ঞানগুলা, সিভিক্স, নাগরিক শিক্ষা, এই ব্যাপারগুলোকে জোর দেওয়া হয়। মূল খেলাটা শুরু হয় 10, 11, 12 এই 3টা ক্লাসে। এখন আবার খুশি হয়ে যাবেন, এই তো পরীক্ষা আসতেছে, কোচিং সেন্টার না। এই 10, 11, 12 এই 3টা ক্লাসে তাদের এক্সাম হয়, কিন্তু সেটা বাংলাদেশের মতো বোর্ড এক্সাম সিস্টেম না। 3 বছরের 12 বছরের পড়া গিয়ে 1 মাস পরীক্ষা দিয়ে নিজেকে প্রুভ করে গোল্ডেন A+ নিয়ে আসবো, পাশের ভাষার ভাবি জানতে চাইবে বাচ্চা কি পেয়েছে, এইরকম না। এই 3টা বছর মূলত তারা তাদের যে পছন্দের সাবজেক্টগুলো চূড়ান্ত ভাবে 5টা পছন্দের সাবজেক্ট তারা সিলেক্ট করে, ক্ষেত্র বিশেষে অনেকে 7টা পর্যন্ত করতে পারে। এখানে তাকে 21 ইউনিট কমপ্লিট করতে হয়। প্রতিটা সাবজেক্টে কমপক্ষে 3 ইউনিট করে নিতে হবে। ধরলাম আমি 7টা সাবজেক্ট নিয়েছি, 3 ইউনিট করে 3 7 21। কিন্তু আমি হঠাৎ চিন্তা করলাম যে না, আমি 7টা সাবজেক্ট পড়বো না, 5টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। আমার পছন্দের যে 5টা সাবজেক্ট ইউনিট বাড়িয়ে নিয়ে 21 ইউনিট কমপ্লিট করতে পারি। চমৎকার একটা এডুকেশন সিস্টেম। আমার ভালো লাগা কোডিং, আমার ভালো লাগা হয়তো কেমিস্ট্রি, তাহলে আমি কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট গুলোতে বেশি সংখ্যক ইউনিট নিতে পারবো। আচ্ছা, ইউনিটের ব্যাপারটা একটু বুঝাই দেই। আমরা যেমন বলি না যে রিভিউ দেই না 3, 4, 5, প্রতিটা সাবজেক্টে তাকে 3 ইউনিট অবশ্যই নিতে হবে। এরপরে সে 4 এবং 5 ইউনিট নিতে পারে। আর এই 5 ইউনিট মানে হচ্ছে চূড়ান্ত এক্সিলেন্স বা হচ্ছে হার্ডনেস। অর্থাৎ আপনি যদি কোনো একটা কোর্সে 5 ইউনিট পর্যন্ত নেন, তাহলে সেখানে আপনার কোয়েশ্চেন্সের প্যাটার্ন বা আপনার ইভ্যালুয়েশন টার্মগুলা চেঞ্জ হয়ে যাবে। ভাই, কোনো বোর্ড পরীক্ষার মাধ্যমে না, বলছি এই প্রতিটা সাবজেক্টের আন্ডারে আপনাকে একটি করে প্রজেক্ট নিতে হবে, এবং সেই প্রজেক্টের বয়স 5 দিন, 1 মাস, 2 মাস নয়। আপনার হাতে সময় আছে 3 বছর। এই 3 বছর টাইম নিয়ে আপনি এই প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারেন। আবার ব্যাপারটা এরকমও না একবারে শুরুতেই 5টা প্রজেক্ট দিব, 3য় নাম্বার বছরের শেষ দিন গিয়ে প্রজেক্ট সাবমিট করব, এরকম না। 10-এ থাকা অবস্থায় 2টো প্রজেক্ট কমপ্লিট করেছেন, ক্লাস 11-এ হয়তো আরো 2টো করেছেন, এবং 12-এ গিয়ে হয়তো আপনি আপনার চূড়ান্ত মানে সবচেয়ে ভালো লাগার যে সাবজেক্ট, আমি ধরলাম আপনার সবচেয়ে ভালো লাগার সাবজেক্ট হচ্ছে আবহাওয়া, মেট্রোলজি। মেট্রোলজিতে আপনি 12 ক্লাসে যাওয়ার পরে আপনার চূড়ান্ত প্রজেক্টটা নিয়েছেন। অর্থাৎ এইখানে কোনো নির্দিষ্ট বোর্ড পরীক্ষা নাই বা নির্দিষ্ট টাইম পর পর এক্সাম হয় না। প্রতিনিয়তই বুক গ্রুপ সিস্টেমে আপনাকে ইভালুয়েট করা হয়। খুব চমৎকার করে স্টেজ বাই স্টেজ আপনার ইভালুয়েশন সিস্টেমগুলো দেওয়া আছে। এবং আফটার 12 ক্লাস এই যে 10, 11, 12 এই 3 বছরের টোটাল ইভালুয়েশনটা যখন একসাথে করা হয়, তখন সেখানে আপনার টোটাল অ্যাচিভমেন্টটা বেরিয়ে আসে। এখানে হয়তো আপনি এক্সিলেন্ট, ভেরি গুড, গুড, অন অ্যাভারেজ, পুয়ার। সাধারণত পুয়ারের সংখ্যা খুবই কম, 30 to 40% গেট এক্সেলেন্ট মার্ক। এবার আসি ইসরায়েলি এডুকেশন সিস্টেমে বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি হয়। আমারও খুবই কনফিউশন ছিল এই ব্যাপারটা নিয়ে, আসলে ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হয়। তাহলে এবার তো নিশ্চয়ই কোচিং ওদেরকে অ্যাটেন্ড করতেই হবে না। এই যে বুক গ্রুপ সিস্টেমের কথা বলেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটে ওদের মার্কসটাকে মেনটেন করা হয়। এই যে আমি প্রজেক্টের কথা বলেছিলাম, এবং ক্লাস 12-এ গিয়ে ওরা যখন চূড়ান্ত প্রজেক্টটা নেয়, তার মানে কি সে তার পছন্দের সাবজেক্টের কিন্তু চূড়ান্ত প্রজেক্টটা সে চুজ করেছে। এই প্রজেক্টের মার্কস এবং পুরো বুক গ্রুপের যে মার্কস 10, 11, 12 এই 3 ইয়ার্সের মার্কসটাকেই মূলত একটা স্ট্যান্ডার্ড ধরে সে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারে সেই মার্কসটার উপর বেসিস করে। তার মানে কি তাকে নতুন করে কোনো কোচিং যেটা আমাদের দেশে হয় এলিমিনেশন সিস্টেম, দিস ইজ নট এক্সাম সিস্টেম ইন ইউনিভার্সিটি, টোটাল একটা এলিমিনেশন সিস্টেম। অর্থাৎ সেখানে কোনো এলিমিনেশন সিস্টেম হয় না। আপনার বুক গ্রুপের মার্কসের উপর বেসিস করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন ভর্তির জন্য। অন্যদিকে তাদের কিন্তু সামরিক প্রশিক্ষণ খুবই জরুরি এবং বাধ্যতামূলক। 12 ক্লাস অতিক্রম করার পরে 3 বছর কিন্তু তারা অনেকেই সামরিক বাহিনীতে বাধ্যতামূলক প্রশিক্ষণ নেয়। এছাড়াও মিলিটারি টেকনোলজি বা আমি যদি বলি ওভারঅল ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কিংবা বিমান প্রযুক্তিতে তাদের স্টুডেন্টদের অবদান অনেক বেশি। দ্যাটস ওয়াই দে আর সো মাচ আপগ্রেডেড। সো ইটস হাই টাইম উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার এডুকেশন সিস্টেম। এই যে এক্সাম নেওয়া, 3 মাস পরে পরে ক্লাস টেস্ট দেওয়া, মুখস্থ করা, বাবরের জন্মসাল মুখস্থ করা, অথচ নিজের জীবনের ইতিহাস লিখতে পারে না, এইভাবে হবে না। এই সিস্টেমে এডুকেশন না। এরকম মুখস্থ করলাম, গেলাম, বোর্ড পরীক্ষা দিলাম, A+ পাইলাম, হ্যালো ভাবি কি পাইছে। আরে ভাই, এত A+ দিয়ে তো কিচ্ছু হইতেছে না। একটা সুপার সেল বানাইতে পারি নাই, রবি এন্টারটেইনমেন্ট বানাইতে পারি নাই। স্টিল বাংলাদেশের টেকনিক্যাল বা লাইট ইন্ডাস্ট্রির কথা বলবো না, হ্যাভি ইন্ডাস্ট্রিগুলোতে যে টেকনিক্যাল এক্সপার্টরা আসে, ম্যাক্সিমাম দে আর ফ্রম ভিয়েতনাম, ফিলিপাইন, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া। সো সরি টু সে দ্যাট।